এরপরে খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সমন্বয়কদের উত্থান। এরপরে যে টপিকটা আসছে সমন্বয়কদের উত্থান, অর্থাৎ রোমে একদল সমন্বয়কের উত্থান ঘটে, মানে যারা যুদ্ধ বিগ্রহ করতো, তাদের যে নেতা ছিল তাদেরকে বলা হতো সমন্বয়ক। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে নানা কারণে রোমের সামরিক নেতাদের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে এবং সমরবাদের প্রভাব রাজনীতিতে ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে থাকে। খ্রিস্টপূর্ব প্রথম শতকেই একদল রোমান সমন্বয়কদের উত্থান ঘটে। এই সমস্ত সমন্বয়করা রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্গ্রীব হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্পদশালী শ্রেণী মনে করেছিলেন, অর্থাৎ যাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকতো, তাদের সেই সমস্ত সম্পদশালীরা মনে করেছিলেন যে সমন্বয়কদের হাতে তারা অনেক বেশি সুরক্ষিত। সুতরাং সেই সময় থেকেই রোমান প্রজাতন্ত্র একটি সামরিক চরিত্র লাভ করেছিল, যদিও প্রজাতন্ত্রের সনেট বা কনসাল পদটি অক্ষত রয়ে যায়। এই সময় বিভিন্ন সমন্বয়ক তাদের শক্তি বাহুবলের সাহায্যে রোমের ক্ষমতা লাভ করেছিল। এখানে কয়েকজন সমন্বয়কের নাম পাওয়া যায়, যেমন সুল্লা, পম্পেয়াস, ম্যাগনাস, মার্কায়াস, লাইসিয়াস, তারপরে ক্রাসাস ও জুলিয়াস সিজার। এই সমস্ত সমন্বয়করা তাদের একে অপরের সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে রোমের ক্ষমতা লাভ করার চেষ্টা করে। রোমের দুজন সমন্বয়কের মধ্যে যুদ্ধ বাঁধে, একটা হচ্ছে মরিয়াস ও সুল্লার মধ্যে গৃহযুদ্ধ। এখানে দুটো সমন্বয়ক, এরা দুজনেই শক্তিশালী সমন্বয়ক ছিলেন। সমন্বয়ক বলতে কী বোঝায়? যাদের কাছে সেনাবাহিনী থাকতো এবং শক্তিশালী অস্ত্র থাকতো এবং যারা নিজেদের বাহুবলে বিভিন্ন প্রদেশ আক্রমণ করে সেই প্রদেশকে দখল করত। এইরকমই দুজন সমন্বয়কের নাম পাওয়া যায়, যেমন মারিয়াস ও সুল্লার মধ্যে, এই মারিয়াস আর সুল্লাসের মধ্যে এক ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়। রোমান প্রজাতন্ত্রের অন্তিম লগ্নে মারিয়াস ও সুল্লার মধ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই তীব্র রূপ ধারণ করে। এই দ্বন্দ্ব চলে খ্রিস্টপূর্ব 83 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 82 অব্দ পর্যন্ত। অবশেষে এই যুদ্ধে সুল্লা জয়ী হয়। সুল্লা রোমে একটি সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, যে সামরিক একনায়কতন্ত্র ওর শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 81 থেকে 79 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এরপর সুল্লা আনাতোলিয়ায় এই পনসাস অঞ্চলে শাসক গোষ্ঠী মিথ্রেডিসকে পরাজিত করেন, ফলে পশ্চিম এশিয়ায় রোমান আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে রোমানদের কাছে সুল্লার মর্যাদা বৃদ্ধি পায়। এরপর সুল্লা তার বিরোধীদের দমন করে তিনি সনেটের ক্ষমতা বাড়িয়ে ট্রিবিউনদের ক্ষমতা হ্রাস করেন। ট্রিবিউন কি? ট্রিবিউন হচ্ছে তোমার এই সমন্বয়কদের আগে এরা রোম শাসন করতো, তাদের ট্রিবিউন বলা হতো। ট্রিবিউনদের ক্ষমতা হ্রাস করেন। সেমিস্টারের আগের ক্লাসে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে তোমার রোমের সিসেরোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো, বা ইতালির সিসেরোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো। যখন এই সুল্লার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, এই সুল্লার শাসন ব্যবস্থাতেই রোমের একটা বিখ্যাত পণ্ডিতের আবির্ভাব হচ্ছে, বিখ্যাত ঐতিহাসিক পণ্ডিতের আবির্ভাব হচ্ছে, যার নাম হচ্ছে মার্ক তুল্লি সিসেরো। মার্ক তুল্লি সিসেরো ছিলেন রোমান দার্শনিক, পণ্ডিত, প্রশাসক ও রাষ্ট্রনেতা। রোমান আইনের তত্ত্ব, বাস্তব অভিজ্ঞতা ও রাজনীতি ও লেখার মধ্যে তার স্থান পেয়েছে। তিনি ইতালির আরপিনাম বা আরপিনো শহরে খ্রিস্টপূর্ব 106 অব্দে জন্মগ্রহণ করেন। রোমের প্রাথমিক পাঠ শেষ করে তিনি গ্রিসে যান 79 খ্রিস্টপূর্বাব্দে। এখানে থাকাকালীন সেকালের বিখ্যাত শিক্ষকদের কাছে দর্শন পাঠ নেন, বিশেষ করে হেরোডোটাস, থুকিডিডিস, অ্যারিস্টটলের মতো চিন্তাবিদদের ইতিহাস ও দর্শন পড়ে মুগ্ধ হন। খ্রিস্টপূর্ব 74 অব্দে রোমের সমরনায়ক সুল্লার শাসনকালে তিনি সুল্লার সহযোগিতায় রোমের রাজনীতিতে পদার্পণ করেন, অর্থাৎ প্রজাতন্ত্রের সনেটের সদস্য নির্বাচিত হন। এই সুল্লার সহযোগিতায় তিনি সনেটের সদস্য নির্বাচিত হন। রোমের ক্ষমতা দখলকে কেন্দ্র করে যখন মারিয়াস ও সুল্লার মধ্যে যখন গৃহযুদ্ধ বাঁধে, তখন সিসেরো সুল্লাকে সমর্থন করেন। এরপর সুল্লা গৃহযুদ্ধে জয়লাভ করলে সনেটের ক্ষমতা বাড়িয়ে ট্রিবিউনদের ক্ষমতা হ্রাস করেন। সেই সঙ্গে সুল্লা তার বিরোধীদের দমন করে এবং তার সমর্থনকারীদের সনেটের সদস্য পদে নিয়োগ করেন। এইরকমই সিসেরো ছিলেন সুল্লার সমর্থনকারী একজন ব্যক্তি। সুল্লা রোমের শাসন ক্ষমতা এলে তিনি সিসেরোকে খ্রিস্টপূর্ব 74 অব্দে সনেটের সদস্য নির্বাচিত করেন। এই সুল্লার সমর্থনে সিসেরো প্রথম রোমের রাজনীতিতে যোগদান করার সুযোগ পান। খ্রিস্টপূর্ব 63 অব্দে সুল্লার সমর্থনে সিসেরো 43 বছর বয়সে রোমের সনেটের কনসাল পদে নিযুক্ত হন। আমি বলেছিলাম না যে রোমের কনসাল 1 2 বা 3 থাকতো, তার মধ্যে একজন কনসাল হিসাবে সিসেরোকে নিয়োগ করেন।
সিসেরোর আসল নাম হচ্ছে মার্ক তুল্লি সিসেরো। সিসেরো হচ্ছে তার বংশগত উপাধি। সিসেরো নামটা তার নাম ছিল না, তার নাম ছিল মার্ক তুল্লি। তার সিসেরো ছিল তার বংশগত উপাধি। এই সিসেরো উপাধিটি উৎপত্তি বেশ মজাদার, কারণ সিসেরোর কোনো এক পূর্বপুরুষের নাকের ডগায় একটি ছোট্ট আঁচল ছিল। আচ্ছা, আঁচলই হয় না, আঁচল, সে আঁচল, ছোট্ট আঁচল ছিল, যা দেখতে অনেকটা ছোলা বুটের মতো। সেই থেকেই সিসেরোর নামটি উৎপত্তি হয়েছে। যাই হোক, 63 খ্রিস্টপূর্বাব্দে সিসেরো সুল্লার সমর্থনে রোমের সনেটের কনসাল পদে নিযুক্ত হন। এরপরে যে টপিকটা আসবে সিসেরোর কাটিলাইন বক্তৃতা। কনসাল পদে থাকাকালীন সিসেরো কাটিলাইন ষড়যন্ত্রের দ্বার উদ্ঘাটন করেন, কেননা এই সময় লুসিয়াস সার্জিয়াস কাটিলাইন নামে এক ব্যক্তি রোমান প্রজাতন্ত্রের উচ্ছেদের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। কাটিলাইন নামক একজন দুষ্কৃতী ষড়যন্ত্রকারী এই রোমান প্রজাতন্ত্রের ধ্বংসের জন্য ষড়যন্ত্র করতে থাকে। তখন কনসাল ছিলেন সিসেরো। সিসেরো সনেটের সদস্য ও রোমের জনগণের উদ্দেশ্যে ভয়াবহ বিপদ সম্পর্কে এক বক্তৃতা দেন। এই বক্তৃতায় ইতিহাসে ক্যাটিলাইন বক্তৃতা নামে পরিচিত। এই অবস্থায় রোমান প্রজাতান্ত্রিক সরকার ক্যাটিলাইন সহ 5 জন ব্যক্তিকে বিনা বিচারে প্রাণদণ্ড দেন। এর ফলে রোমান প্রজাতন্ত্র সমূহ বিপদের হাত থেকে রক্ষা পায়। ক্যাটিলাইন ষড়যন্ত্রের হাত থেকে রোমকে রক্ষা করার জন্য সিসেরো পিতৃভূমির পিতা উপাধিতে ভূষিত হয়। এই সিসেরো শাসনকালেই এরপর দাস বিদ্রোহ ঘটে। তাহলে আমার পরের টপিকটা দাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করছি।